আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যা দেখছি, যা শুনছি, আমার নিজের কানকে বিশ্বাস হতে যাচ্ছে না, আর যা দেখছি নিজের চোখে বিশ্বাস হতে যাচ্ছে না। কারণ হলো 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার এসছে। সেই নির্বাচিত সরকার বলেছে এই দেশে মবের অস্তিত্ব থাকবে না। নির্বাচিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার স্পষ্ট অবস্থান নিয়ে বলেছেন মব থাকবে না। আমরা এরপরও যা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে বা বিচ্ছিন্ন যেগুলো হচ্ছে, আমরা এগুলোকে এখনো বিচ্ছিন্ন মনে করতে চাই। কারণ এর আগের ইউনূস সরকার, সেই ইউনূস সরকার মবকে অন্যায় বলে স্বীকারই করেনি, এবং পরে প্রমাণ হয়েছে, বের হয়ে এসছে বহু তথ্য যে সেই মবের পেছনে ইউনূসের নিজের, তার সেই কুখ্যাত প্রেস সচিব শফিকুল আলম এবং তার বেশ কয়েকজন উপদেষ্টার হাত ছিল। তার উপদেষ্টারা উস্কানি দিয়ে মব সৃষ্টি করেছে। তার উপদেষ্টারা উস্কানি দিয়ে প্ল্যান করে পরিকল্পিতভাবে প্রথম আলো, ডেইলি স্টার মব করে পুড়িয়েছে, জ্বালিয়েছে, সাংবাদিক মেরে দিতে চেয়েছিল। ফলে ওই সরকার না, এখন যে সরকার, তারা বলছে আইনের পথে চলবে, পুলিশের মতো থাকবে। যদিও বিচ্যুতি ঘটেছে, আমরা 7ই মার্চে যা দেখেছি তা স্পষ্টত বিচ্যুতি। তারপরও আমরা আশায় থাকতে চাই। নতুন সরকার, আমরা সময় দিব, সময় দেওয়া উচিত, আমরা সময় দিতে চাই, এবং আমরা চাই এই সরকারের সফলতা, তারেক রহমান সফল একজন রাষ্ট্রনায়ক হোক। এটা যে কোনো সুস্থ একটা দেশের নাগরিকের প্রত্যাশা হবে যে অনেক চড়াই উতরাই পার হয়ে একটা সরকার এসছে। এবার সেই সরকারের সময় যদি এই ধরনের কথা শোনা যায় এবং সেই লোক যদি আইনের শাসনের হাতে না আসে, তাহলে আপনি কিভাবে নিজেকে বিশ্বাস করবেন আর আশায় থাকবেন? আমি শুরুতেই খুবই বিনয়ের সাথে বলতে চাই, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের যে কোনো সিচুয়েশনে এবং আমাদের ব্লগে, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসে আমরা শারীরিক প্রতিবন্ধী যে কোনো মানুষের প্রতি আলাদা সংবেদনশীল, এবং তারা আঘাতপ্রাপ্ত হন চাই না, এবং তাদের প্রতি আমাদের একটা সফট কর্নার কাজ করে। কিন্তু যেই ছেলেটিকে আমি দেখছি, যার ছবি জুলাইয়ে তার চোখ গিয়েছে বলেই আমরা জানি, কিন্তু তার মুখ দিয়ে যে কথা, সেই কথা কি? জুলাইয়ে আমি পুলিশ পিটাইছি, 32 নং ভেঙেছি, নুরুল হুদাকে জুতো মারছি, আমি জসিম স্বৈরাচারের কোলাঙ্গার পাইলে জুতা মারব, সাহস থাকলে আমাকে মব বলে গ্রেফতার করো সুশীলের বাচ্চারা। খান জসিম, ডাকসু নেতা। এটা ভয়েস বাংলা ফটোকার্ডটা করেছে, সূত্র উল্লেখ করেছে বাংলা কারেন্ট। এবার আপনারা বলেন যে এই গণতান্ত্রিক সরকারের সময় একটা লোক যদি এখনো বলে যে আমি স্বৈরাচারের কুলাঙ্গার পিটাবো, তাহলে আবার কি মবের রাজ্যের ইঙ্গিত দেয় তারা? যে আইন কানুন ভাবে আপনি আওয়ামী লীগ ধরবেন না যে কাউকে। এরা তো মবের রাজ্য বলতে কাকে পিটিয়েছে? বাংলাদেশে বহু সাধারণ মানুষকে, বহু একেবারে নিরপরাধ মানুষকে এরা পিটিয়েছে, মব করেছে। এখন সে হুমকি দিচ্ছে, সে বলছে আমি নুরুল হুদাকে পিটিয়েছি। পুলিশ পিটাইছে 5 আগস্ট বা 8 আগস্ট, 15 আগস্ট পর্যন্ত যদি হয়, এটার জন্য তাদেরকে মাফ করে দিয়েছে, এখন পর্যন্ত মাফ করে দিয়েছে। 32 নম্বর ভাঙা, নুরুল হুদাকে পিটানো, আজকে হোক, 2 দিন পরে কি এগুলোর মামলা হবে না? এগুলো মামলায় এসব এভিডেন্স থাকবে না? 32 নম্বর যার বাড়ি, সে যদি কোনোদিন বাংলাদেশে বা তার পরিবারের কোনো সদস্য, এই লোক যদি বেঁচে থাকে, খান জসিম, সে যদি মামলা করে, বাংলাদেশের আইন কি বলে? আপনি চাইলে একজন মানুষের বাড়ি গিয়ে ভাঙচুর করতে পারেন, তারপরে দম্ভের সাথে বলবেন আমি ভেঙে এসেছি, আর আপনাকে আইন ছেড়ে দিবে। নুরুল হুদা তিনি হয়তো করবেন না, কারণ তার যে বয়স হয়েছে, কিন্তু এসব যদি কখনো আইনের মুখোমুখি হয়, ফেলে দেওয়া যাবে। কেন যেন মনে হয় জামাতকে আমরা চিনি, কিন্তু বিএনপির ব্যাপারে আমাদের একটু সন্দেহ আছে। আমার মতে বিএনপিকে তার অবস্থান আরো পরিষ্কার করা উচিত। কারণ আমরা দেখলাম, আমি এটাকে নাম দিয়েছি মুসলেখা সরকার। এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম মেজর হাফিজ, একজন স্পিকার, একজন মুক্তিযোদ্ধা, একজন সাবেক সৈনিক, যারা 2বার তিনি জান দিতে গিয়েছেন, সেই ব্যক্তিটি যখন এই যে দেইলে রাজাকার, নিজামী কাদের মোল্লাদের মতো পরীক্ষিত প্রমাণিত স্বাধীনতা বিরোধীদের, মানবতা বিরোধীদেরকে শোক প্রস্তাবের আওতায় আনলেন, এটা তো আমাদের আত্মহত্যা করা হয়েছে। তাহলে এখানে সাধুর শয়তান কে বোঝা বড় মুশকিল। কখনো মনে হচ্ছে যে সাধু তার শয়তানের বেশে, শয়তান সাধুর বেশে, কখনো মনে হচ্ছে শয়তান সাধুর বেশে।
মানে বিষয়টা তো এরকম হয়ে গেল। আমরা একবারও আমরা দেখলাম সেইখানে কার কার যে নাম নেওয়া হলো, আমরা অবাক হয়ে গেলাম। মানে যাদের নাম ডাস্টবিনেও রাখা যাবে না তাদের নাম নেওয়া হয়েছে, কিন্তু একটা বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেওয়া হয়নি। অন্তত একটা বার নেওয়া উচিত ছিল, গালি দিয়েই নিত, একটা বার নিত। আমরা সুপ্পু সাহেবকে দেখলাম মহামান্য রাষ্ট্রপতি, হেড অফ দ্য স্টেট, তাকে আমরা দেখলাম, তিনি তো মহা সৌভাগ্যবান। পৃথিবীতে যদি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি থাকে, এই যে আমাদের মহামান্য শাহাবুদ্দিন সাহেব। তিনি ছাত্রলীগ করতেন, তিনি যুবলীগ করতেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আমলা ছিলেন, কোথায় তিনি ছিলেন না, তিনি সাংবাদিক ছিলেন, তিনি ব্যাংকার ছিলেন, কি কি যেন ছিলেন আরো। মানে হোয়ার হি ওয়াজ নট, এটা না, মানে উনি দুজকেও ছিলেন, আবিয়া দুজকে, আবার জান্নাতুল ফেরদাউসও ছিলেন। তিনবার তিনি কি মহা সুযোগটা পেলেন। আমি ভেবেছিলাম কি জানেন আবার, আমি টেনশনে ছিলাম যে লোকজন বলে কেন বঙ্গবন্ধুর নাম নিল না, আমি সেটা টেনশন করি নাই। আমি টেনশন করছি যে এই লোকটা ভাষণ দিতে দিতে কখন না ভুলে জয় বাংলা বলে ফেলে। উনি বলেন নাই। উনি এতবার রিহার্সেল করেছেন, যে কপি স্ক্রিপ্টটা এতবার রিহার্সেল করেছেন, আমার মনে হয় তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে বলছে, আল্লাহ আমার মুখ থেকে যেন একবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু না আসে। আমার কাছে কিন্তু সবচেয়ে বড় শয়তানটা মহামান্য রাষ্ট্রপতি সুপ্পু সাহেবকে মনে হয়েছে। এই উনার দুই পকেটে দুইজন সাধু ও শয়তান ছিল। কে সাধু শয়তান তা আমি বলতে, কে যে সাধু কে যে শয়তান বোঝা বড় মুশকিল। আসাদ ভাই একটা কথা বলেছেন, ইশারা দিয়েছেন আমাদের, তিনি যেহেতু একটি রাজনৈতিক দল করেন, তার সীমাবদ্ধতা থাকে, এটা আমরা জানি, স্বাভাবিক। আমরা সমালোচক আলোচক, আমরা স্বাধীন, আমরা, আপনি এখানে আছেন, আপনাকে নিয়েও সমালোচনা করতে পারি, কোনো সমস্যা নেই। ভাইকে নিয়েও বলতে পারি, আমরা যে কোনো দলের বিরুদ্ধে কথা বলতে পারি, সমালোচনা করতে পারি, সেটা ভুল হোক আর শুদ্ধ হোক। এখানে সীমাবদ্ধতা থাকে অনেক কিছু। ইশারাতে তিনি কিন্তু বলেছেন যে কোনো কোনো দলে গুপ্ত থাকতে পারে, কারো কোনো কোনো এজেন্ডা থাকতে পারে। এটা আমাদের শুরুতেই সন্দেহ হয়েছিল, কারণ বিএনপি এরকম একটা সাপোর্ট, আত্মঘাতী, একটা সুইসাইডাল ডিসিশন, এটা আমি মনে করি বিএনপির জন্য। এর দায় কিন্তু বিএনপির কাঁধে চলে গেছে। মানে বিষয়টা এরকম হচ্ছে সেই গল্পের মতো, যে ওই পাঠা আর বানর একসাথে যাচ্ছিল এক নৌকায়। সঞ্জিত সেনগুপ্ত এটা অনেকবার বলতেন, বাস বিএনপির নেতারাও বলতেন, আমি শাখা চৌধুরীর মুখে এগুলো শুনেছি, সব দলের সিনিয়র নেতাদের মুখে শুনেছি। তো পাঠার অন্য শব্দের উচ্চারণ করলাম, ওই শব্দ উচ্চারণ করলে ইউটিউবে করে দেয়, কমিয়ে দেয়, ওই জন্য পাঠা অন্য জায়গায় আনলাম শব্দটা। তো ওই পাঠার বানর যাচ্ছিল, সাথে দইয়ের ঘটি ছিল। তো যাওয়ার সময় দই খাওয়ার পরে বানর কিন্তু ওই পাঠার গালে, পাঠার দাড়িতে দইগুলো লাগাই দেয়। বানর তো চলে যায়, তো পাবলিক মনে করে যে এই যে পাঠাই তো দইটা খাইছে, পাঠাকে তখন মোটামুটি কসাই বাড়ি যাওয়া হয়ে যায়। তো বিএনপির দশাটা তাই হয়ে গেছে। কোনো সন্দেহ নাই, বাংলাদেশে জামাতকে, আমি যদি এটাকে মৌলবাদী শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি বলি, শুধু বিএনপি না, সকল দল দায়ী, ইনক্লুডিং বামপন্থী। কারণ এই মানে সকল দল, আবার বলি কোট অ্যান্ড কোট, সকল দল কম বেশি দায়ী। বিএনপি সেখানে বেশি দায়ী করবেন, কোনো সন্দেহ নেই, বিএনপি বেশি দায়ী। সকল দলই প্রকাশ্যে গোপনে এই মৌলবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। সর্বশেষ চিঙ্কু বাম, যাকে আমি আদর করে লুঙ্গি বাম বলি, ফ্রড মাজার বলি, যিনি এক সময় আমার গুরু ছিলেন, দেখেন না, তার মতো চুল, তার মতো এই চুল বড় আমি কার কাছে শিখেছি? ওই যে চিঙ্কু বাম, আমার সাবেক গুরু, ফ্রড মাজারের কাছ থেকে আমি চুল বড় করা শিখেছি। আমি আগে বড় চুল রাখতাম না। তো সেই চিঙ্কু বাম, ফ্রড মাজার বলেছিলেন জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এখন আপনি বলেন, আমি মনে করি এই বক্তব্যটা তারেক রহমানও যদি দিত, অত ক্ষতি হইতো না, যেটা ফ্রড মাজার দেওয়ার কারণে হয়েছে। যিনি আমাদের ফরিদা, কেউ কেউ তাকে খরিদা বলে, মানে তিনি বিক্রি হয়ে গেছিলেন এই ইউনূস সরকারের কাছে। খরিদ আক্তারের তিনি হাজব্যান্ড, এবং তার বয়ফ্রেন্ডও ছিলেন, 10 বছর লিভ টুগেদার করতেন। ঠিক আছে, তো সেই ব্যক্তি বলতেছে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। তাহলে এটাকে আপনি কিভাবে দেখবেন? কাউকে, মানে কম্বলে যদি লোম বাসি যে জামাতকে কে সহযোগিতা করছে কে করে না, এই ব্যাপারে আমার যথেষ্ট গবেষণা আছে। একদিন আমাকে ডাইকেন, তাহলে আমি স্বাধীনভাবে বলতে পারবো। অনেক সময় অনেক কিছু মুখের উপরে বলা যায় না। বিএনপি তো অবশ্যই পৃষ্ঠপোষকতা করছে, এতে তো কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু তো এখানে বিএনপি কে দায় দিলে চলবে না। আবার কেউ যদি বলে যে বিএনপি আওয়ামী লীগ 17 বছর তো পৃষ্ঠপোষকতা দিয়েছে মৌলবাদীদের, তাহলে বলবো আপনারা তাহলে আর 17 বছর বাদ দিয়ে কি করেছেন? এই ব্যাপারে সবাইকে দায়ভার নিতে হবে, ইনক্লুডিং বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, সবাইকে দায় নিতে হবে। জামাত একদিনে পয়দা হয় নাই, জামাত ধীরে ধীরে আসে নাই, একটা এজেন্ডা নিয়ে এসেছিল। প্রত্যেকেই তাকে, কেউ কুলে নিয়েছে, কেউ আঁচলে নিচে নিয়েছে, কেউ বুক পকেটে জোনাকি পোকা, ওই যে আমার আরেক গুরু ডক্টর হুমায়ুন আজাদের কবিতা, বুক পকেটে জোনাকি পোকার মতো রেখে দিয়েছিল জামাতকে, সবাই ব্যবহার করেছে। এই ব্যবহার করার কারণে আপনি দেখেন আজকে বিএনপি কে অজগরের মতো তারা গিলে খাচ্ছে। বিএনপি কিন্তু একটা ভুক্তভোগী হবে, বিএনপি কিন্তু হচ্ছে। আজকে দেখেন ওই যে আমার এক ভাবির পোলা,
পাটোয়ারি নাকি ফাটোয়ারি নাম কি যেন নাম মনে থাকে না আমার, অনেক ভাবির পোলা তো। এই বদমাইশ, এই নাবালক যার রাজনৈতিক খতনা হয় নাই, মুসলমানই হয় নাই, মির্জা আব্বাসকে, তার সাথে আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, যেভাবে গালাগালি করছে লোকটা কিন্তু আজকে যে স্ট্রোক করেছে, আপনি কি মনে করেছেন সে স্ট্রোক করার লোক? এইগুলো সব বরদাস্ত করতে পারে নাই, বিএনপি তাকে ছুট দিয়েছে, সবাই প্রশ্রয় দিয়েছে। আপনি দেখেন মাথায় সবাই তুলেছে। আজকে এই কুফলের কারণে সবার ভুলে অবশ্যই সেখানে বিএনপি সর্বোচ্চ বেশি দায়ী, কোনো সন্দেহ নেই। এটা হয়তো আমাদের আসাদ ভাই বলতে পারবেন না সঙ্গত কারণেই, কিন্তু আমরা জানি, সবাই জানে যে পৃষ্ঠপোষক। কিন্তু এখন দেখেন সবার আগে কার ক্ষতি করতেছে এখন? সবার আগে এখন কিন্তু তারা বিএনপিকেই অজগর, ওই যে সেই দুবাইয়ের শাসক একটা অজগর পালতো, হঠাৎ করে সে তার তার যে ডাক্তার ছিল তাদের তো থাকে, গিয়ে বলছে যে আমার অজগর তো খায় না। বলছে কেন খায় না, কি করে আচরণ বলেন? কয় শুধু আমাকে গলায় জড়িয়ে পেঁচিয়ে শরীরে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুমায়। কয় তাই? কয় তাড়াতাড়ি এই অজগরকে হয় চিড়িয়াখানা পাঠান, নাহলে টুকরা করেন। কেন? কয় আপনার মাপ নিতেছে। কয় আপনার মাপ নিতেছে, কয়দিন পর আপনার গিলে খাবো, এই জন্য খাওয়া দাওয়া বাদ দিছে। একটা বড় মানুষ, আপনার খাইতে তো একটু সময় লাগবে, এই জন্য না খায় থাকে। তো জামাত যেই যেই মুহূর্তে একটু ঢং ধরেছে, অজগরের মতো বিএনপি কে পেঁচায় বসে আছে, খাবে আগে বিএনপি কে, এই আশায় সে বসে আছে। তারেক রহমান যদি মনে করে, বা বিএনপি যদি মনে করে, বা বিএনপির নেতৃত্ব স্থানীয়রা যদি মনে করে, আর বামদের কথা বাদ দেন, 2024-এর 5 আগস্ট যে দলটি মারা গেছে, যার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, জাদুঘরে যাবে, সেটা হচ্ছে বাম রাজনীতি। বাংলাদেশের বাম রাজনীতির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে 2024-এর 5 আগস্ট। এটা বামেরা জানেই না, এটা বুঝবে কবে জানেন? 20 বছর পরে বলবো আমাদের ভুল হয়েছিল। কারণ বামপন্থীদের একটু ভালো লোক, ভদ্রলোক, এরা 25, 30, 35 বছর পর স্বীকার করে আমার ভুল হয়ে গেছিল। এদিকে তারা ভালো আছে, এদিকে তারা ভদ্র, আমি তা মেনে নিব আমি, কারণ এদের ইতিহাস তাই বলে। ঠিক আছে, এটা সব, এটা ভারতেই বলেন, আর বাংলাদেশে বলেন, আর ইরানেই বলেন, আর ইরাকি বলেন, আর আমেরিকা বলেন, আর সোভিয়েত ইউনিয়ন বলেন, এরা পরে স্বীকার করে। কারণ আমি তো বাম রাজনীতি করার লোক, আমি মুখস্থ করে আসছি এদের ব্যাপারে। যাই হোক, এখনো বাম রাজনীতিতেই আমি বিশ্বাস রাখি, কোনো সন্দেহ নেই, তাদের যতই গালি দেই। যাই হোক, তো এই যে অবস্থানটা, আপনি কিভাবে কারে দুষবেন কারে? সুতরাং বাংলাদেশে চলছে সাধু ও শয়তানের খেলা। এখানে মেলা বসেছে, এখানে এমন একটা রাজনৈতিক মেলা বসেছে যেখানে সাধু ও শয়তানের খেলা। সেটা সংসদ ভবন হোক আর রাজপথ হোক, সব জায়গায় সাধু আর শয়তানের খেলা। তবে অনেক মুখোশ 2024-এর 5 আগস্টের পর মুখোশ খুলে গেছে। এটা ভালো হয়েছে জাতির জন্য, এটা দরকার ছিল। যে যুদ্ধটা 4-5 দিনের মধ্যে শেষ হয়ে যাবার কথা ছিল, সেই যুদ্ধটাই কিন্তু ক্রমশ দীর্ঘ হচ্ছে। অলরেডি 2 সপ্তাহ পার হয়ে গেছে। এই যুদ্ধে ইরান কি আমেরিকাকে, ইসরায়েলকে সাময়িকভাবে পরাজিত করতে পারবে, নাকি ভিন্ন এক কৌশলে অর্থনীতি, তেল বাজার এবং আঞ্চলিক অস্থিরতার মাধ্যমে আমেরিকাকে একটি ফাঁদে ফেলবে? এই পরিস্থিতিতে অনেক বিশ্লেষকই বলছেন যে ইরান কি তাহলে আমেরিকার জন্য নতুন ভিয়েতনাম? যুদ্ধের 15 দিন পার হয়ে গেল। এই যুদ্ধ নিয়ে এখন সারা পৃথিবী আলোড়িত। ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, ইরান সেটি নাকচ করে দিয়েছে। ইরান বলছে যে তাদের শর্তে যুদ্ধবিরতি হতে হবে, এবং 2 দিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি রাশিয়া এবং পাকিস্তান 2 দেশ এখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, তাদের কাছে 3টি প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবের কথা আপনারা জানেন। তার প্রথমটি হলো যে এই সংঘাতে, এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই যে ইরান যে পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে, শান্তিপূর্ণ কর্মসূচি চালাচ্ছে, এটি তাদের অধিকার। এই বৈধ অধিকারকে স্বীকৃতি দিতে হবে, এবং আমেরিকা ইসরায়েলকে লিখিত দিতে হবে যে তারা আর কখনোই ইরানকে আক্রমণ করবে না। এই 3টি শর্ত পূরণ হলে ইরান যুদ্ধবিরতিতে রাজি আছে। কিন্তু এই শর্ত 3টি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই শর্ত 3টি মানা মানে হলো এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় স্বীকার করে নেওয়া। সুতরাং ট্রাম্পের পক্ষ থেকে এখন পর্যন্ত এই শর্ত মেনে নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং ইরান যে হরমুজ প্রণালীর উপরে তাদের দখল বজিয়ে রাখছে, যে হরমুজ প্রণালী হলো পৃথিবীর 20-25% তেল এই রুট দিয়ে সরবরাহ করা হয়, সেটি অনেকটাই ইরানের দখলে রয়েছে, এবং এই হরমুজ প্রণালী দিয়ে
আমেরিকা, ইসরায়েল বা তাদের মিত্র দেশের তেলবাহী জাহাজকে তারা যেতে দেবে কিনা সেটা নিয়ে কিন্তু নানা রকমের টেনশন কাজ করছে। গত বুধবার ট্রাম্প বলেছিলেন যে মার্কিন নৌবাহিনী দিয়ে তিনি হরমুজ প্রণালীর দখল নেবেন এবং সেখান থেকে জাহাজ চলাচল নির্বিঘ্ন করবেন, কিন্তু পরের দিন বৃহস্পতিবারই তাদের এক মন্ত্রী বলেছেন যে মার্কিন নৌবাহিনী এখনো প্রস্তুত না, বরং তারা যেভাবে যুদ্ধটা চালাচ্ছে সেই যুদ্ধটা আরো বেগবান করতে চায়, এই ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য ভাবে তারা চেষ্টা করছে। এদিকে ইরান মুহুর্মুহু আক্রমণ করছে ইসরায়েলকে, যে তাদের যে বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে আয়রন ডোম, তারপরে ডেভিড স্প্রিং, এই সব দিয়ে যে তারা ইসরায়েলকে প্রোটেক্ট করছিল, কিন্তু ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকখানি দুর্বল হয়ে পড়েছে এবং সেটি আর এখন আগের মতো নিশ্ছিদ্র নেই। উত্তর ইসরায়েলের একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 100টার মতো বাড়ি ধ্বংস হয়েছে এবং অনেকেই সেখানে আহত হয়েছে। অর্থাৎ ইসরায়েল এখন আক্রান্ত হচ্ছে। ইসরায়েলের যে আর্লি ওয়ার্নিং সিস্টেম ছিল, যে ক্ষেপণাস্ত্র দেখা মাত্রই 30 থেকে 90 সেকেন্ডের মধ্যে তাদের যে সাইরেন বাজতো, সেই সিস্টেমটাও দুর্বল হয়ে গেছে। অর্থাৎ ইসরায়েলের মানুষ এখন অনেকটাই অরক্ষিত অবস্থায় রয়েছে। এদিকে ইরানের মিডিয়ায় বলা হচ্ছে যে 7ই মার্চ একটি হামলায় নেতানিয়াহু এবং তার ভাই নিহত হয়েছেন। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এটিকে অস্বীকার করা হয়েছে এবং বিশ্ব মিডিয়া এই নিউজটাকে সমর্থন করছে না, কিন্তু 7ই মার্চের পর থেকে নেতানিয়াহুকে কিন্তু প্রকাশ্যে দেখা যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে অনেক বিশ্লেষক বলার চেষ্টা করছেন যে চলমান সংঘাতে নিরাপত্তার কারণেই হয়তো নেতানিয়াহু কোনো সেফ জায়গায় অবস্থান করছেন। নেতানিয়াহু যদি আসলেই নিহত হতেন তাহলে এটা হয়তো ওয়ার্ল্ড মিডিয়ায় চলে আসতো, এটার জন্য আমাদের ইরানের মিডিয়ার উপরে ডিপেন্ড করতে হতো না। এদিকে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র ইরানের উপরে ছুটছে, আমেরিকার কিন্তু এই সাপ্লাই আস্তে আস্তে কমে আসছে, কারণ এরা বছরে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করে সেই তুলনায় কিন্তু ইরানের যা ব্যবহৃত হয়ে গেছে এবং যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে তাদের ক্ষেপণাস্ত্র সাপ্লাই কিন্তু শর্ট পড়ে যেতে পারে। ইনিশিয়ালি আমেরিকা মনে করেছিল যে তাদের যুদ্ধের বাজেট হবে $5 বিলিয়ন, সেরকম একটা অ্যাপ্রুভাল ছিল, কিন্তু $5 বিলিয়ন তো বহুত আগে গেছে গা। এখন প্রতিদিন $150 কোটি, মানে $1.5 বিলিয়ন এই যুদ্ধের জন্য আমেরিকার খরচ হচ্ছে। আমেরিকা যখন এই এক একটা ক্ষেপণাস্ত্র এত ব্যয়বহুল, ঠিক তখনই ইরান কিন্তু ড্রোন হামলা করছে, ক্ষেপণাস্ত্র হামলা করছে, এবং ইরানের কিন্তু লো কস্ট মিসাইল, এগুলোর দাম কয়েক $1,000, আর আমেরিকার এক একটা মিসাইল তো $1 মিলিয়ন ক্রস করে গেছে। তো এরা এই লো কস্ট ক্ষেপণাস্ত্র দিয়ে যেভাবে ব্যতিব্যস্ত রেখেছে ইসরায়েলকে, এবং সবচেয়ে অ্যালার্মিং যেটা আজকে শুনলাম যে এখন ইরান আমেরিকাকে টার্গেট করে আক্রমণ করার প্ল্যান করছে এবং তারা ক্যালিফোর্নিয়ায় অ্যাটাক করার প্ল্যান করছে। দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ক্যালিফোর্নিয়ায় আঘাত করার একটা প্ল্যান করছে। এটা খুবই অ্যালার্মিং। এদিকে ইরানের খার্গ আইল্যান্ড আছে, খার্গ দ্বীপ, যেখান থেকে প্রায় 90% তাদের অপরিশোধিত তেল সেখান থেকে বিভিন্ন দেশে রপ্তানি হয়, সেখানে আমেরিকা অ্যাটাক করেছে। এবং এই যুদ্ধের মধ্যেও ইরান থেকে কিন্তু প্রতিদিন প্রায় 15 লক্ষ ব্যারেল তেল কিন্তু বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তো এখন যে প্রশ্নটা আমি শুরু করেছিলাম যে এখন কি এই অবস্থায় ইরান কি আমেরিকার জন্য নতুন ভিয়েতনাম হতে যাচ্ছে কিনা? ভিয়েতনামে কিন্তু প্রচুর আমেরিকান সোলজার ছিল, কিন্তু ইরানে এখনো আমেরিকান সোলজাররা যায়নি। মাঝে শোনা গেছে যে কুর্দি যে বিদ্রোহী সেনাবাহিনী আছে তাদের দিয়ে প্রক্সি ওয়ারে পাঠানো হবে ইরানের সাথে যুদ্ধ করতে। দেখি ইরান বলছে যে আমরা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি।
তো মার্কিন সেনারা যদি ইরানে যায় তাহলে যুদ্ধটা নতুনভাবে টার্ন নেবে। ভিয়েতনামে প্রচুর মার্কিন সৈন্য গিয়েছিলেন এবং ভিয়েতনামে 58,000 মার্কিন সৈন্য নিহত হয়েছিল এবং এই যুদ্ধটা চলেছিল, মানে যদি সবকিছু ধরি তাহলে প্রায় 20 বছর, আর 10 বছর হলো সংঘাতটা একদম তীব্রভাবে চলেছিল এবং সেখানেও কিন্তু আমেরিকার সামরিক উপস্থিতি অনেক বেশি ছিল। তারপরেও ভিয়েতনামে আমেরিকা পরাজিত হয়ে ফিরে এসেছে, কারণ সেই সময় একদিকে দীর্ঘ যুদ্ধে আমেরিকান সোলজারদের ক্লান্তি, আমেরিকার ভেতরে যুদ্ধবিরোধী মনোভাব, অর্থনীতির উপরে চাপ, সবকিছু মিলিয়ে আমেরিকা কিন্তু পরাজয় স্বীকার করে ব্যাক করেছিল। কিন্তু আজকে ইরানের সাথে যে যুদ্ধটা আমেরিকার হচ্ছে, এখানে মানে আমেরিকান সোলজাররা এখনো যায়নি, দ্যাটস দ্য ডিফারেন্স। ইতিহাস কখনো হুবহু পুনরাবৃত্ত হয় না, কিন্তু ছায়া বারবার ফিরে আসে। তো হয়তো ভিয়েতনামের মতো হুবহু কিছু হবে না, কিন্তু আমরা একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি এবং ইরানের পক্ষ থেকে তার যে আরো কিছু সহযোগী সংগঠন আছে, যেমন ইয়েমেনের হুথি, তারপরে ইরাকের একটা মিলিশিয়া বাহিনী, ওদিকে লেবাননের হিজবুল্লাহ, এরাও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। মানে তাদের জায়গা থেকে শনে শনে, মানে শত শত ক্ষেপণাস্ত্র তারা ইসরায়েলে ছুটছে। তো এই যে একটা অবস্থা, এবং এর ফলে কি হচ্ছে, বিশ্ব অর্থনীতিতে একটা চাপ পড়ছে, বিশ্ব তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দাম এখন ব্যারেল প্রতি $100 ক্রস করেছে। ইরান আজকে বলেছে যে তারা এমনভাবে এই হরমুজ প্রণালী কন্ট্রোল করবে যাতে বিশ্বের তেলের দাম ব্যারেল প্রতি $200 উঠে যায়। এবং যদি এই দাম বাড়ে, এটার তো শুধুমাত্র তেলের মধ্যে থাকে না, এটা বিশ্ব অর্থনীতিতে চাপ পড়ে, এটা পরিবহন ব্যবস্থায় চাপ পড়ে, এটা যে আলটিমেটলি আমাদের যে প্রতিদিনের জীবনযাত্রার ব্যয় সেটাকে এফেক্ট করে। সো এটা সারা পৃথিবীতে একটা অস্থির অবস্থা তৈরি করবে এবং হয়তো এটা ভিয়েতনামের মতো না হলেও এইটার মধ্য দিয়ে দেখা গেল যে ভবিষ্যতের বিশ্ব রাজনীতির গতিপথ বদলে যেতে পারে। রাশিয়া এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছে, আবার কয়েকদিন আগে রাশিয়ার সাথে ইরানের একটা সামরিক চুক্তি সাইন হয়েছিল। সেই চুক্তির আওতায় রাশিয়া সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও তাদের কিন্তু নানানভাবে সহায়তা করছে, বিভিন্ন ইন্টেলিজেন্স ইনফরমেশন দিচ্ছে। চীনও নানানভাবে ইরানকে হেল্প করতেছে। এই অবস্থায় এখন স্বভাবতই সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে ভিয়েতনাম যদি নাও হয় তাহলেও এই অর্থনৈতিক চাপ, এই ক্লান্তি, এই আমেরিকার ইন্টারনাল যে ট্রাম্পের কিন্তু এই যুদ্ধের পক্ষে জনসমর্থন কিন্তু খুব কম, এটা 25 থেকে 30% যুদ্ধের পক্ষে আর প্রায় 45 থেকে 50% যুদ্ধের বিপক্ষে। আর তিনি তো ওই শুরুতেই তার গোয়েন্দা সংস্থার রিপোর্টকে ইগনোর করে তিনি ইসরায়েলের সাথে মিলে ইরান অ্যাটাকে গিয়েছিলেন। তো এখন সেই প্রশ্ন উঠছে। তো সব মিলিয়ে ইরান, আমি সবসময় বলেছি যে কোনো কিছু হারাবার নেই অবস্থান থেকে তারা লড়ছে। তারা তাদের সব যা কিছু হারিয়েছে সব বদলা নিতে চায় এবং তারা যে 3 দফা দাবি দিয়েছে, যেটা ট্রাম্পের পক্ষে মেনে নেওয়া আসলেই কঠিন। তো এখন দেখা যাক যে এই যুদ্ধের পরিণতি কি হয়। ইরান তাদের কাছে এই মুহূর্তে যে রসদ আছে, তারা অনায়াসে 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে এবং তারা তাদের লো কস্ট এই ক্ষেপণাস্ত্র তারা নিজেরাই উৎপাদন করতে পারছে। সো ইরানকে যুদ্ধ করে সহজে বশ মানা যাবে না এবং এই যুদ্ধে হয়তো সরাসরি জয় পরাজয়ের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে এর সাইড ইফেক্টস গুলা, এই যে দ্রব্যমূল্যের দাম, তেলের বাজারের অর্থনীতি, আঞ্চলিক রাজনীতিতে অস্থিতিশীলতা, এই সব মিলিয়ে কেউ ইরান, আমেরিকা, ইসরায়েলের সংঘাতে ভালো নেই আর ভুগছে সারা পৃথিবী। একটা খবর দেখলাম দর্শক, খবরটা দেখে খারাপই লাগলো। নিজের সংসদ অধিবেশনের অতিথির সারিতে ছিলাম, বারবার খুঁজতেছিলাম সিনিয়র নেতাদেরকে বা পরিচিত মুখগুলোকে, মির্জা আব্বাসকে খুঁজে পাইনি। তখনও জানি না যে মির্জা আব্বাস
ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে। পরে বাসায় ফিরে টেলিভিশন স্ক্রলের নিউজ দেখলাম, অনলাইন পত্রিকা দেখলাম যে তিনি গুরুতর অসুস্থ। তারপরে দেখছি যে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, দোয়া করছে। আরও দেখলাম তার প্রতিদ্বন্দ্বী সেই নাসিরুদ্দিন পাটোয়ারি তার সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছে। কিন্তু তারপরও আমার কথা থাকে, কেন জানি মনে হয় যে এইবারের পুরো নির্বাচনের সময় সবচেয়ে যে জঘন্য কাজটি হয়েছে ঢাকা ৮ নির্বাচনে, সেখানে মির্জা আব্বাস জয়ী হয়েছে, নাসিরুদ্দিন পরাজিত হয়েছে। এখানে মির্জা আব্বাস পরাজিত হতে পারত, নাসিরুদ্দিন জয়ী হতে পারত, কিন্তু যে কালচারটা এটা স্থাপিত হলো, এটা রাজনীতির কে সাংঘাতিক রকম ভাবে দূষিত করে ফেললো। রাজনীতির একটা শিষ্টাচার সেটা একেবারে ধূলিসাৎ হয়েছে। শুধু আমি নাসিরুদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে বলবো না, মির্জা আব্বাস সেভাবে কখনো জবাব দেননি, মাঝে মধ্যে হালকাভাবে করার চেষ্টা করছে, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি থামেনি, একটা দিনের জন্য থামেনি, এমনকি নির্বাচনের পরেও থামেনি। আজকে তার সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিচ্ছে। আমি যদি বলি যে আজকে মির্জা আব্বাসের এই যে শারীরিক অবস্থার এই পরিণতি, এটার জন্য কোনো না কোনোভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি দায়ী, এটা কি ভুল বলা হবে? এইভাবে একটা মানুষকে সোশ্যাল মিডিয়াতে যেইভাবে মানে তাকে ভিলেন বানানো হয়েছে, যেভাবে একটা খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ঘৃণিত মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে, এটা নজিরবিহীন। এবং এনসিপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ নেই। উচিত হয়নি যে রাজনীতিতে একটা সহনশীলতা, একটা সৌন্দর্য রক্ষা করার জন্য যে না, এটা করা উচিত না। এগুলি খুবই নিম্ন লেভেলের, যে হিরো আলম লেভেলের একটা আছে না, সেই লেভেলের যেই চর্চা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, সেটা একটা তরুণ নেতা, যে তরুণ নেতারা 2 বছর আগে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করে, তাদের মুখ থেকে উচ্চারিত হলো ধারাবাহিকভাবে, এবং তার আবার মানে সমর্থক আছে, ফলোয়ারও আছে কম না। তখন আমার মনে হলো যে দেখুন, সিনেমা হলে যখন নাকি অশ্লীল চলচ্চিত্র চলে, সেগুলির দর্শক অনেক বেশি, সেগুলি হাততালি পাওয়া যায় বেশি, কিন্তু ভালো চলচ্চিত্রের দর্শক নেই। আমার কাছে মনে হলো রাজনীতিতে যে নোংরামি করবে, যে ভালগারিজম করবে, তার পক্ষে বোধহয় একটা জোয়ার চলে আসবে। অনেকটা সেই ঘটনাই ঘটল। খুবই দুঃখজনক। দোয়া করি মির্জা আব্বাস সুস্থ হোক, কিন্তু যেই চর্চাটা নাসিরুদ্দিন পাটোয়ারি করলেন একেবারে প্রায় বলা যায় 1 মাস ধরে, সেটা বন্ধ হবে কিনা জানি না, কারণ কোনো বোধোদয় নাই। তারা বরং এনজয় করেছে। এমনকি হাসনাত আব্দুল্লাহ তার ছোট বাচ্চাকে দিয়ে বলাচ্ছে এবং সেটা আপ করছে, যদিও পরে সে দুঃখ প্রকাশ করছে, কিন্তু ওই রুচিটা তো হয়েছে, বাচ্চাকে দিয়ে তো বলাইছে। তাহলে বোঝেন, এই যে জেনারেশন নিয়ে আমরা খুব গর্ব করি, যারা একটা পোস্ট দিলে মানে লক্ষ লক্ষ মানে তাদের ভিউ হচ্ছে, লাইক দিচ্ছে, কোন উন্মত্ততার মধ্যে আমরা পড়ছি, যেখানে কোনো সুস্থতা নেই, যেখানে কেউ বলার নেই যে না, কাজটা ঠিক হচ্ছে না, এটা ঠিক না। অন্যায়কে অবশ্যই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু তার একটা শালীনতা আছে, তার একটা সৌন্দর্য আছে। এইভাবে আরেকটা দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারির, চুপ্পুর 2 গালে জুতা মারো তালে তালে। আরে বাপরে বাপ, বাঘের বাচ্চা নাসিরুদ্দিন পাটোয়ারি, কি প্রশংসা দেখলাম আমি কমেন্ট বক্সে। অল্প কয়েকটা দেখে আমি আর বাকিটা দেখি নাই, দেখলাম যে ভরপুর। তারপর হাসনাত আব্দুল্লাহ, গেট আউট চুপ্পু, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ তাদের মানে সমর্থক ফলোয়াররা লাইক দিচ্ছে, কমেন্টস দিচ্ছে। হিরো। এইভাবে যদি রাজনীতি চলতে থাকে, এই রাজনীতি কোথায় যে ঠেকবে আমি জানি না। ওই কাকের মাংস যেমন কাক খায় না, ঠিক আমাদের এখানে অবস্থা হবে যে কাকের মাংস কাক খাবে, এই অবস্থার দিকে যাচ্ছে। আজকে
তারা যাদেরকে ভিকটিম করতেছে দুদিন পর তারাই ভিকটিম হবে। সময় এবং নদীর স্রোত কখনো থেমে দেয় না, যে গড়াইতে থাকে। সুতরাং এটা মাথায় নিয়ে চলা উচিত।